নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে, আগামী 19শে জুলাই থেকে সেই সমস্ত কলেজগুলিতে 6 সেমিস্টারের এক্সামিনেশন শুরু হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি সোশিওলজি সাবজেক্টের সমাজতত্ত্ব বিষয়ের CC13 অ্যাগ্রেরিয়ান সোশিওলজি সাজেশনস নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনো প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আজকে আমি CC14 অর্থাৎ সোশিওলজি অফ ইকোনমিক লাইফ সাবজেক্টের কিন্তু সাজেশনস নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেনের মধ্যে কোন কোনগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। প্রথমত, নাম্বার 1, হোয়াট ইজ মেন্ট বাই ফর্মালিজম, অর্থাৎ প্রথানুগত্য বলতে কি বোঝো, কি বোঝায়, এটা তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, ডিফাইন সাবস্ট্যান্টিভিজম, সাবস্ট্যান্টিভিজমের সংজ্ঞা দাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, তোমরা অবশ্যই এটা পড়বে। নেক্সট 3 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক সোশিওলজি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে। অর্থনৈতিক সমাজতত্ত্ব বলতে কি বোঝো, এটাও তোমরা দেখে নেবে। নেক্সট, হোয়াট ইজ নিউ ইকোনমিক সোশিওলজি, নয়া অর্থনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে, এটা পড়বে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই রেসিপ্রোসিটি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পারস্পরিকতা বলতে কি বোঝায়, এটা তোমরা পড়বে। নেক্সট, ডিফাইন ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনটাও ইম্পর্টেন্ট থাকছে, বন্টনের সংজ্ঞা দাও। নেক্সট, হোয়াট ইজ রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ পুনর্বন্টন কি, এটাও দেখে যাবে। নেক্সট প্রশ্ন নাম্বার 8, হু ইজ দি অথর অফ দি গিফট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দি গিফট বইটির লেখককে, অবশ্যই তোমরা এটা দেখবে। নাম্বার 9, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ দি গিফট ইন ইকোনমিক সোশিওলজি, অর্থাৎ অর্থনৈতিক সমাজতত্ত্বের উপহারের গুরুত্ব কি, দেখে নিতে পারো। এরপর আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে, গিফট ইকোনমি বলতে কি বোঝো, হোয়াট ইজ গিফট ইকোনমি, খুব ভালো করে দেখবে, প্রশ্নটা পড়ে নেবে। নেক্সট নাম্বার 11, হোয়াট ইজ মেন্ট বাই এক্সচেঞ্জ, বিনিময় বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন থাকছে, হোয়াট ইজ এক্সচেঞ্জ অ্যাকর্ডিং টু ব্লাউ, ব্লাউয়ের মধ্যে বিনিময় কি, এটাও আমার মনে হচ্ছে এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। এরপর নাম্বার 13, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট, বাজার বলতে কি বোঝায়। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট এক্সচেঞ্জ, বাজার বিনিময় বলতে কি বোঝায়। তো যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো তো অবশ্যই জোর দিয়ে তোমরা শর্ট প্রশ্নের মধ্যে দেখবে। এরপর আসছি নাম্বার 15, ডিফাইন মানি, অবশ্যই এই প্রশ্নটা দেখবেই, পড়বেই তোমরা, মুদ্রা বা অর্থের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন কি থাকছে, হোয়াট ইজ দি ইউটিলিটি অফ মানি, টাকার উপযোগিতা কি, এটাও তোমরা দেখে নেবে। নেক্সট, হোয়াট ইজ দি কুলারিং, অবশ্যই দেখবে, বড় প্রশ্ন তো এই কুলারিংটা থাকছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ পটল্যাচ সিস্টেম, পটল্যাচ ব্যবস্থা কি। নেক্সট নাম্বার 19, হোয়াট ইজ হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিকার এবং সংগ্রাহক সমাজ কাকে বলে, এবং তার থেকেও আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ থাকছে যে এই প্রশ্নটা, শিকার এবং সংগ্রাহক সমাজের একটি উদাহরণ দাও, গিভ ওয়ান এক্সাম্পল অফ আ হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। শিকার এবং সংগ্রাহক কেন বললাম, অনেক বইতেই সংগ্রহ বা অনেক বইতে সংগ্রাহকও থাকে, সেই হিসেবে যে কোনো একটা বাংলা করা যেতেই পারে। তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, খুব সহজ, দুটো প্রশ্নই উত্তর থাকছে, শিকার এবং সংগ্রাহক সমাজ কাকে বলে এবং শিকার এবং সংগ্রাহক সমাজের একটি উদাহরণ দাও, এক্সাম্পল তোমাদের দিতে হবে। নেক্সট প্রশ্ন কি থাকছে, মেনশন 2 ইকোনমিক ফিচার্স অফ হান্টিং অ্যান্ড গ্যাদারিং লাইফ, অর্থাৎ শিকার এবং সংগ্রাহক জীবনের দুটি অর্থনৈতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট
22, ডিফাইন প্যাস্টোরালিজম, পশুপালন কেন্দ্রিক জীবনের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, শর্ট প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা দেখে যাবে পশুপালন কেন্দ্রিক জীবনের সংজ্ঞা, অর্থাৎ পশুপালন কেন্দ্রিক জীবন কাকে বলে। নেক্সট 23, হোয়াট ইজ মেন্ট বাই ডোমেস্টিক প্রোডাকশন সিস্টেম, গৃহস্থ উৎপাদন ব্যবস্থা বলতে কি বোঝায়, এটাও ভালো করে দেখবে, আসতেই পারে এবারের জন্য। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিমিটিভ ইকোনমি, আদিম অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি। এরপর কি থাকছে, হু ইজ দি পিজেন্ট, কৃষক কারা। এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা তোমাদের CC13 অ্যাগ্রেরিয়ান সোশিওলজি পেপারেই পেয়ে যাবে। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, ওই পেপার থেকেও তোমরা পড়লে এই প্রশ্নটা হয়ে যাবে। নেক্সট 26, মেনশন টু ইকোনমিক ফিচার্স অফ পিসেন্ট, কৃষকের দুটি অর্থনৈতিক বৈশিষ্ট্য উল্লেখ করো, দেখে নিতে পারো। নেক্সট, হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম, এটাও তাই, ভূমি সংস্কার কি তোমরা অ্যাগ্রেরিয়ান সোশিওলজিতে পড়েছো বা পড়ে থাকবে, ওটা ওখান থেকেও দেখে নিলে চলবে এই প্রশ্নটা। নেক্সট, হোয়াট ইজ ল্যান্ড টেনিওর সিস্টেম, ভূমিস্বত্ব ব্যবস্থা কি, দেখে যেতে পারো। আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হচ্ছে এবারের জন্য, পুঁজিবাদের সংজ্ঞা অর্থাৎ ডিফাইন ক্যাপিটালিজম, অবশ্যই তোমরা এটা কিন্তু পড়বেই জোর দিয়ে। নেক্সট 30 নম্বর কি আছে দেখি, হোয়াট ইজ স্টেট ক্যাপিটালিজম, রাষ্ট্রীয় পুঁজিবাদ কি, দেখে যেতে পারো। এছাড়াও 31, মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য আলোচনা করো বা উল্লেখ করো, দেখে যেতে পারো। আরো কয়েকটি প্রশ্ন থাকছে। নাম্বার 32, হোয়াট ইজ সোশ্যালিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে যেতে পারো। সমাজতন্ত্র কি। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই ইকোনমিক ক্লাস, অর্থনৈতিক শ্রেণী বলতে কি বোঝানো হয়, দেখতে পারো। নেক্সট আরেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই ডেভেলপমেন্ট, উন্নয়ন বলতে কি বোঝায়, অবশ্যই দেখে যাবে। এছাড়াও অবশ্যই দেখে যাবে হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন কি। এরপর ডিসক্রাইব অ্যাজিলিয়ান কালচার, অ্যাজিলীয় সংস্কৃতির বর্ণনা দাও, দেখতে পারো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হচ্ছে এবারের জন্য, শর্ট প্রশ্নের জন্য, হোয়াট ইজ গ্লোবালাইজেশন, বিশ্বায়ন কি, অবশ্যই পড়বে জোর দিয়ে, বললাম এটাও। নেক্সট প্রশ্ন, রাইট এনি টু পজিটিভ ইম্প্যাক্ট অন গ্লোবালাইজেশন এবং রাইট এনি টু নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন যখন তোমরা পড়বে অবশ্যই তার দুটো ইতিবাচক দিক দুটি এবং দুটি নেতিবাচক দিক অবশ্যই দেখে নেবে, এই দুটোও কিন্তু আসতে পারে। নেক্সট, হু আর দি ইমিগ্রেন্টস, অভিবাসী কাদের বলা হয়, এটাও আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বেশি করে হতে পারে। নেক্সট 41, হোয়াট ইজ মাল্টি ন্যাশনাল কোম্পানি, দেখে যেতে পারো। তো এই থাকছে শর্ট প্রশ্ন, এই 41টা শর্ট প্রশ্ন, এবং সেখানে আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, স্টার মার্কস করলাম, সেগুলো কিন্তু স্টার মার্কগুলো কিন্তু বেশি ভালো করে তোমরা দেখে যাবে, জোর দিয়ে সেই প্রশ্নগুলোকে দেখে যাবে। আশা করি এর মধ্যে থেকে অনেকগুলোই প্রশ্ন তোমরা এবারের জন্য কমন পেয়ে যেতে পারো। নেক্সট আমি আসি ব্রড প্রশ্নে, ব্রড কোশ্চেনে 5 এবং 10 নম্বর প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে, রাইট এ শর্ট নোট অন ফর্মালিজম, ফর্মালিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং নেক্সট প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে, রাইট এ শর্ট নোট অন সাবস্ট্যান্টিভিজম, সাবস্ট্যান্টিভিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। এই ফর্মালিজম এবং সাবস্ট্যান্টিভিজম ফার্স্ট চ্যাপ্টারই তোমাদের থাকছে ইকোনমিক সোশিওলজি পেপারে। সেখানে কিন্তু তোমরা এই দুটো যখন পড়বে, তার থেকেই এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আমার যতদূর মনে পড়ছে 2022-তে এসেছিল। ডিসকাস দি ডিবেট বিটুইন ফর্মালিজম অ্যান্ড সাবস্ট্যান্টিভিজম, অর্থাৎ ফর্মালিজম এবং সাবস্ট্যান্টিভিজমের মধ্যে বিতর্ক আলোচনা করো। তোমরা এই প্রথম দুটো প্রশ্ন, ফর্মালিজম সম্পর্কে যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে নাও, এবং সাবস্ট্যান্টিভিজম সম্পর্কে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কিন্তু তোমরা এই 3 নম্বর প্রশ্নটা ইজিলি লিখতে পারবে আমার মনে হয়। অর্থাৎ এই ফর্মালিজম সাবস্ট্যান্টিভিজমের মধ্যে পার্থক্য,
তো প্রথমেই তিনটে প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেখবেই অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকলো তোমাদের জন্য। 4 নম্বরও আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট আ নোট অন দি নিউ ইকোনমিক সোশিওলজি, নতুন বা নয়া অর্থনৈতিক সমাজতত্ত্বের ওপর টিকা লেখো, অবশ্যই পড়বে এই প্রশ্নটাও, পড়ে যাবে। নাম্বার 5, স্টেট দি রোল অফ মানি ইন এক্সচেঞ্জ, এটাও পড়বে। বিনিময়ে অর্থের ভূমিকা বর্ণনা করো। এরপর নেক্সট কি আছে, হোয়াট ইজ দি কনসেপ্ট অফ মানি ইন ইকোনমিক সোশিওলজি, অর্থনৈতিক সমাজটাতে অর্থের ধারণাটা কি, তাও দেখে যেতে পারো। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি থাকছে দেখি, রাইট আ নোট অন দি এভলিউশন অফ ইকোনমিক এক্সচেঞ্জ, এটা দেখে যেতে পারো। এভলিউশন অফ ইকোনমিক এক্সচেঞ্জ, যদি মনে হয় এটা স্কিপ করে দিতেও পারো চাইলে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ডিসকাস দি প্রিন্সিপালস অফ এক্সচেঞ্জ অ্যাকর্ডিং টু জর্জ হোম্যান্স, জর্জ হোম্যান্সের মধ্যে বিনিময় নীতি আলোচনা করো। নাম্বার 9, ডিসকাস দি এক্সচেঞ্জ প্রিন্সিপাল অ্যাজ স্টেটেড বাই পিটার ব্লাউ, পিটার ব্লাউ বর্ণিত বিনিময় নীতিগুলি আলোচনা করো। এবং নাম্বার 10, রাইট আ নোট অন এক্সচেঞ্জ থিওরি আফটার কালপোলানি, কালপোলানির বিনিময় তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তাহলে এই যে তিনজনের এক্সচেঞ্জ সম্পর্কে, বিনিময় সম্পর্কে আলোচনা, একটা জর্জ হোম্যান্স, পিটার ব্লাউ অ্যান্ড কালপোলানি, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য থাকছে। এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে জর্জ হোম্যান্স, পিটার ব্লাউ এসেছিল, বারে বারে এসেছিল। এইবারেও কিন্তু এই দুটোর মধ্যেই বেশি আসার সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও হতেই পারে এবার কালপোলানি দিয়ে দিল দুটো না দিয়ে। সুতরাং তোমরা যখন এক্সচেঞ্জ সম্পর্কে বা বিনিময় সম্পর্কে পড়বে, তিনজনেরই, তিনজন থিঙ্কার্সেরই, জর্জ হোম্যান্স, পিটার ব্লাউ এবং কালপোলানির খুব গুরুত্ব সহকারে কিন্তু দেখবে। আমার মনে হয় কোনো একটা এবারে আসতেই পারে এর মধ্যে থেকে ব্রড প্রশ্নে। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য থাকছে, এক্সপ্লেন দি কনসেপ্ট অফ দি কুলারিং, কুলারিংটা পড়ে যাবেই, কুলারিং এর ধারণাটা অবশ্যই তোমরা দেখে যাবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিসকাস দি 3 টাইপস অফ রেসিপ্রোসিটি অ্যাজ পার মার্শাল শার্লিন, মার্শাল শার্লিনের মতে 3 প্রকার পারস্পরিকতার আলোচনা করো, এটা দেখে যাবে। নেক্সট প্রশ্ন কি থাকছে, রাইট আ নোট অন হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, শিকারী এবং সংগ্রাহক সমাজ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। সহজ উত্তর, খুব খুব ইন্টারেস্টিং লাগবে যখন পড়বে শিকারী এবং সংগ্রাহক সমাজ সম্পর্কে। এছাড়াও নাম্বার 14-এ দেখো, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যতদূর মনে পড়ছে এটাও এসেছিল। ভালো করে বুঝবে এটা কি দিয়েছে, অ্যানালাইজ দি এক্সচেঞ্জ সিস্টেম ফ্রম পোস্ট হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিস, পোস্ট টু প্রি ক্যাপিটালিস্ট সোসাইটিস, অর্থাৎ শিকার এবং সংগ্রহ পরবর্তী সমাজ থেকে পুঁজিবাদী সমাজের আগে পর্যন্ত বিনিময় ব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে এসছে, অর্থাৎ এই যে নাম্বার 13 যে প্রশ্ন, কোশ্চেন, শিকারী এবং সংগ্রাহক সমাজ সম্পর্কে আলোচনা করো, নাম্বার 14-এর প্রশ্ন কিন্তু সেম নয়। অনেকেই তোমরা, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রশ্ন না বুঝে উত্তর লিখে চলে আসো, সেইটা একদমই করবে না। প্রশ্নটাকে ভালো করে পড়বে, কি বলতে চাইছে প্রশ্নটা সেটা বুঝবে, দেন তারপর তোমরা কিন্তু উত্তর লিখবে। এবং আরেকটা জিনিস, যতটুকু চাইবে প্রশ্নের মধ্যে, যতটুকু উত্তর চাইবে ততটুকুই উত্তর কিন্তু তোমরা লিখবে। তো এখানে দেখো কি বলছি, যে আলোচনায় ছিলাম, পোস্ট হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিস টু প্রি ক্যাপিটালিস্ট সোসাইটি, অর্থাৎ শিকার সংগ্রহ পরবর্তী সমাজ থেকে পুঁজিবাদী সমাজের আগে, এই দুটো সমাজের মিডিল, অর্থাৎ মধ্যবর্তী যে সমাজ, শিকার এবং সংগ্রাহক সমাজ আর পুঁজিবাদী সমাজ, এই দুটো সমাজের মধ্যবর্তী যে সমাজ, সেইটা নিয়ে আলোচনা করতে বলেছে। সেই সমাজটা কি, সেই সমাজটা হচ্ছে পশুপালক ও কৃষি সমাজ। আমি ব্র্যাকেটে তোমাদের বোঝার জন্য কিন্তু এটা দিয়েছি, লিখে দিয়েছি, প্যাস্টোরাল অ্যান্ড অ্যাগ্রেরিয়ান সোসাইটিস। এইটা কিন্তু এই প্যাস্টোরাল এবং অ্যাগ্রেরিয়ান সোসাইটির সম্পর্কে কিন্তু লিখতে হবে, এমন ধরনের প্রশ্ন যদি আসে। ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিতে পারে, ফ্ল্যাট প্রশ্ন দিয়ে দিতে পারে, রাইট এ নোট অন প্যাস্টোরাল অ্যান্ড অ্যাগ্রেরিয়ান সোসাইটিস, সেটাতে আশা করি তোমাদের অসুবিধা হবে না। কিন্তু এমন ধরনের প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, প্রশ্নটাকে ভালোভাবে কিন্তু বুঝেই উত্তর করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। নাম্বার 15, হোয়াট ডু ইউ মিন বাই ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন, গৃহস্থ উৎপাদন পদ্ধতি বলতে কি বোঝো?
কি বোঝায়, এটাও খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটাও দেখে যাবে। নেক্সট নাম্বার 16, হোয়াট ইজ প্রপার্টি? ডিসকাস দি কনসেপ্ট অফ প্রপার্টি ইন ডিফারেন্ট ট্রাইবাল সোসাইটিস। অর্থাৎ সম্পত্তি কাকে বলে, বিভিন্ন আদিবাসী সমাজে সম্পত্তির ধারণা। এটাও সহজ একটা প্রশ্ন, এটা তোমরা দেখে যেতে পারো। নেক্সট নাম্বার 17 কি আছে দেখি, হু আর দি পিজেন্ট, রাইট আ নোট অন দেয়ার ইকোনমিক লাইফ। এইটা সম্ভবত লাস্ট ইয়ারে চলে এসেছে 2023-তে। কৃষক কারা, তাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে একটি টিকা লেখো। এটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, না পড়তেও পারো, কিন্তু পরের প্রশ্নটা নাম্বার 18, এইটা কিন্তু বেশি গুরুত্ব থাকছে 17-এর থেকে। ডেসক্রাইব দি রোল অফ পিজেন্ট ইন অ্যাগ্রেরিয়ান সোসাইটিস। অর্থাৎ কৃষিভিত্তিক সমাজে কৃষকের ভূমিকা আলোচনা করো। অবশ্যই দেখবে, এটাও তোমরা সিসি 13-এর অ্যাগ্রেরিয়ান সোশিয়োলজি থেকে পেপার থেকে পড়ে নিতেই পারো, ওই পেপারেও তোমাদের রয়েছে, কমন প্রশ্ন থাকছে এটাও। নেক্সট নাম্বার 19, ডিসকাস ব্রিফলি সাম জেনারেল ফিচার্স অফ ইন্টেন্সিভ অ্যাগ্রিকালচারাল সোসাইটিস। নিবিড় কৃষিভিত্তিক সমাজের কিছু সাধারণ বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, দেখে যেতে পারো এটাও। নেক্সট, কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে একটি টিকা লেখো। রাইট আ নোট অন কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। এটাও প্রিভিয়াস ইয়ারে আই থিঙ্ক আমার মনে হচ্ছে এসেছিল 2023। এটাও চাইলে দেখতে পারো, বা এটা চাইলে স্কিপ করে দিতেই পারো, যদি মনে হয় ছেড়ে দিতে পারো। নেক্সট প্রশ্ন নাম্বার 21, স্টেট দ্য প্রিন্সিপালস অফ ক্যাপিটালিজম অ্যাজ আ প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন সিস্টেম। অর্থাৎ উৎপাদন ও ভোগ ব্যবস্থা হিসেবে পুঁজিবাদের নীতিগুলি বর্ণনা করো, দেখে যেতে পারো। আরো কিছু প্রশ্ন তোমাদের থাকছে, সিলেবাসটা যেহেতু তোমাদের অনেকটাই বড় এই পেপারের, তার জন্য একটু বেশি প্রশ্নই থাকছে এখানে। নাম্বার 22-তে রাইট আ নোট অন ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজম যখন পড়বে, পুঁজিবাদ সম্পর্কে পড়বে, তখন পাশাপাশি দুটো আরো পুঁজিবাদের প্রশ্ন কিন্তু পড়তে হবে এর সাথেই। একটা হচ্ছে ডিসকাস দি ফিচার্স অফ ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো। আরেকটা হচ্ছে ডিসকাস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ ক্যাপিটালিজম। পুঁজিবাদের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা করো। অর্থাৎ এখানে দেখো, এই যে পুঁজিবাদ সম্পর্কে আলোচনা যখনই করবে, মানে পড়বে তোমরা এটা নিয়ে, তখন অবশ্যই এই পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো দেখবে। আলাদাভাবেও 5 নম্বরে চলে আসতে পারে শুধুমাত্র যে পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, বা আলাদাভাবে এটাও আসতে পারে 10 নম্বরে পুঁজিবাদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা করো। সুতরাং ক্যাপিটালিজম যখন পড়বে, এই টোটালটাকে কিন্তু তোমাদের কভার করতে হবে। নেক্সট 23 কি আছে দেখি, রাইট এ নোট অ্যাবাউট দি ফিচার্স অফ ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো। দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো পড়লেই কিন্তু তোমাদের এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হয়ে যাবে। তো সেই জন্যই বারে বারে বলা, প্রশ্নগুলোকে একটু ভালোভাবে পড়েই কিন্তু তোমাদের উত্তর করতে হবে। নেক্সট সোশ্যালিজমে আসি, এক্সপ্লেন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যালিজম। সেম ক্যাপিটালিজমের মতো যখন সোশ্যালিজমও তোমরা পড়বে, সোশ্যালিজম সম্পর্কে ফ্ল্যাট প্রশ্ন আসতেই পারে 10-এ। তাছাড়াও কিন্তু ভেঙে ভেঙেও প্রশ্ন আসতে পারে এখান থেকে। কি আসতে পারে, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালিজম। আসতে পারে ডিসকাস দি টাইপস অফ সোশ্যালিজম, সমাজতন্ত্রের প্রকারভেদগুলি আলোচনা করো। আবার এমনভাবে আসতে পারে, এমনও প্রশ্ন আসতে পারে, ডিসকাস দি পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ সোশ্যালিজম, সমাজতন্ত্রের ইতিবাচক নেতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা করো। সুতরাং সমাজতন্ত্র যখন পড়বে, এই সব কটা তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট আসি, এই যে তোমরা ক্যাপিটালিজম পড়বে এবং সোশ্যালিজম পড়বে, এই দুটো যদি ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলেই দেখো তোমাদের নেক্সট প্রশ্ন 25 নাম্বার, হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। অর্থাৎ পুঁজিবাদী এবং সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সোশ্যালিজম সম্পর্কে, ক্যাপিটালিজম সম্পর্কে, তাহলে কিন্তু এই প্রশ্নটা লিখতে অসুবিধে হবে। নেক্সট নাম্বার 26, এটাও আমার মনে হচ্ছে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে। সোশ্যালিজমটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে আমার মতে। ডিসকাস দি রোল অফ ইকোনমি ইন সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক উন্নয়নে অর্থনীতির ভূমিকা কি। নেক্সট প্রশ্ন 27, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ দি স্টাডি অফ সোশিওলজি অফ ডেভেলপমেন্ট। উন্নয়নের সমাজতত্ত্ব অধ্যয়নের গুরুত্ব কি। তবে এর থেকেও মনে হচ্ছে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে, যে সামাজিক উন্নয়নে অর্থনীতির ভূমিকা। নেক্সট 28,
হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলো। এই যে অর্থনীতির যে কনসেপ্টটা যখনই পড়বে, ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসেপ্টটা পড়বে, তখন এই প্রশ্নগুলো কিন্তু এই জায়গা থেকে হয়ে যাবে। নেক্সট 29, এটাও আমার মনে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে এই বছরের জন্য। হাউ ইজ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবালাইজেশন রিলেটেড টু ইকোনমিক লাইফ, অর্থাৎ উন্নয়ন এবং বিশ্বায়ন অর্থনৈতিক জীবনের সাথে কিভাবে সম্পর্কিত। এখানে তোমাদের ডেভেলপমেন্টের কনসেপ্ট এবং গ্লোবালাইজেশনের কনসেপ্ট, এই দুটো কনসেপ্ট কিন্তু ভালোভাবে পড়লে এই প্রশ্নের অ্যান্সার তোমাদের খুব ইজিভাবে তোমরা লিখতে পারবে। নেক্সট প্রশ্ন গ্লোবালাইজেশন থেকে থাকছে, রাইট নোট অন ডাইমেনশনস অফ গ্লোবালাইজেশন। খুব ইন্টারেস্টিং টপিক গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এই বিশ্বায়নের বিভিন্ন দিকসমূহ, ইকোনমিক, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল। এছাড়াও আরো অনেক দিক আছে, বাট আমার এই মনে হয় যে তিনটে দিক খুব ইম্পর্টেন্ট হতে পারে, তার মধ্যেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ইকোনমিক। অর্থাৎ এমনভাবেও আসতে পারে, রাইট এ নোট অন ইকোনমিক ডাইমেনশন অফ গ্লোবালাইজেশন। এমনটা হতেই পারে যে অর্থনৈতিক বিশ্বায়ন সম্পর্কে তুমি আলোচনা করো, হ্যাঁ, বা এছাড়াও কালচারাল এবং পলিটিক্যাল গ্লোবালাইজেশন সম্পর্কে অল্প বিস্তর তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট, ডিসকাস দি ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লোবালাইজেশন। 32, ডিসকাস দি ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়নের এটা প্রভাব সম্পর্কে আলোচনা করো। অ্যান্ড ফাইনালি, রাইট আ নোট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানেও দেখো বিশ্বায়ন যখন পড়ছো তখন এই তিনটে দিক, ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল, ইকোনমিকটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বটা বেশি দেবে। এছাড়াও গ্লোবালাইজেশনের বৈশিষ্ট্য আর হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের প্রভাব পড়ে যাবে। এখানে দেখো ক্যাপিটালিজম এক নম্বরে হচ্ছে ক্যাপিটালিজম রাখতে পারি। 2 নম্বরে আমরা রাখতে পারি সোশ্যালিজম। 3 নম্বরে আমরা রাখতে পারি ডেভেলপমেন্ট। এবং 4 নম্বরে আমরা রাখতে পারি গ্লোবালাইজেশনকে। কেন? কারণ আমরা এই যে চারটে কনসেপ্ট, 1, 2, 3, 4, এই চারটের মধ্যে যে কোনো তিনটেকেও নিতে পারি, কিন্তু যে কনসেপ্টটাই নিয়ে আমরা পড়বো টোটালটা পড়বো, যেভাবে আমি বোঝালাম। অর্থাৎ আমরা ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ডেভেলপমেন্ট পড়তে পারি, তাহলে গ্লোবালাইজেশন ছেড়ে স্কিপ করতেই পারি। বা আমরা চাইলে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, গ্লোবালাইজেশন পড়তে পারি, ডেভেলপমেন্ট ছেড়ে দিতে পারি। যে কোনো তিনটে যেটাই পড়বে তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে ইম্পর্টেন্ট এবং সবটা পড়বে, টোটালটা তোমরা কিন্তু পড়বে, যে কনসেপ্টটাই তোমরা পড়ছো এই সেশনের মধ্যে, এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই থাকছে। এবং ফাইনালি তোমাদের যদি মনে হয় সময় রয়ে থাকে, তাহলেই তোমরা লাস্ট প্রশ্ন যেটা আমি রেখেছি, স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে একটা টিকা দেখে যেতে পারো, নাহলে এটাও স্কিপ করতে পারো। তবে যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি আলোচনা করলাম, বারবার জোর দিয়ে বললাম, স্টার মার্ক করে দিলাম, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে, তোমাদের আশা করি অনেকটাই হেল্প হবে। আজকে এই থাকছে আলোচনার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্প হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কাউকে রিকোয়েস্ট করব না, যদি তোমাদের হেল্প হয় তবেই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সকলকে এক্সামের জন্য বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, এই বলে আজকে আমার ভিডিও আমি শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। আশা করব তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে, তাতে সকলেরই কিন্তু হেল্প হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।